এই মেয়েটির নাম হচ্ছে রেবা। সে একজন প্রাণবন্ত মেয়ে। সে তার পরিবারকে অনেক ভালোবাসে, কিন্তু তার 21তম জন্মদিনে তাকে পাওয়া যায় লিফটের ভেতরে জ্ঞানহারা অবস্থায়। এরপর থেকেই তার জীবনে নেমে আসে এক ভয়াবহ অশান্তির ছায়া। সে দেখতে শুরু করে ভয়ানক ভয়ানক আত্মাদেরকে, যেগুলো তাকে মারতে চায়। তবে ঘটনার মোড় তখন পাল্টে যায়। তার বাবা ঘরে ঢুকে দেখতে পায় রেবা তার মা সহ দুই ভাই বোনকে নৃশংসভাবে মেরে ফেলেছে। তাকে তখন পুলিশে দেওয়া হয়। কিন্তু সে কি আসলে অপরাধী, নাকি এর ভিতরে রয়েছে অন্য জগতের কোনো রহস্য অথবা কারো প্রতিহিংসা? তাই নিয়ে আজকের এই মুভিটি। চলুন তবে শুরু করা যাক। তো ঘটনার শুরুতে আমরা রেবা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে ছিল একটা অন্ধকার জেলের মধ্যে বন্দি। লাইটগুলো সেখানে অফ অন হচ্ছিল। সে ঘুমোচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম একটা ছোট্ট ভয়ঙ্কর আত্মা জেলের দিকে এগিয়ে আসছিল। তখন সেখানে আমরা একটা বৃদ্ধ ভয়ঙ্কর আত্মাকেও দেখতে পাই। তার ঘুম ভেঙে যায়। সে ভয় পেতে শুরু করে। মনে হচ্ছিল কেউ যেন হাত পায়ে শিকল পরে পুরো জেলের ভিতর হাঁটছে। তখনই আমরা দেখতে পাই একটা ভয়ঙ্কর আত্মা, যেটা কিনা অদ্ভুত ভাবে জেলের ভিতরে চলে আসে, আর হাতে ছিল ছুরি। তো এরপর একটি কোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে রেবার পক্ষে একজন সাক্ষী উপস্থিত হয়। তিনি হচ্ছেন ডক্টর কারিনা, সম্পর্কে রেবার খালা। সে বলছিল রেবা একজন প্রাণবন্ত সুন্দর মেয়ে। সে তার পরিবারকে তো অনেক ভালোবাসে, তার অনেক বন্ধু বান্ধব আছে। কিন্তু হঠাৎ করে একদিন তাকে জন্মদিনের উইশ করার সময় পাওয়া গিয়েছিল জ্ঞানহারা অবস্থায় লিফটের ভেতরে। এরপর থেকেই সে কেমন অন্যরকম হয়ে গিয়েছে। সকালে যখন তার বাবা বাড়িতে ঢোকে, তখন সে দেখতে পায় বাড়ির জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। সে ঘরে গিয়ে দেখতে পায় তার স্ত্রী সহ দুই সন্তান মারা গিয়েছে। সেখানে শুধু রেবাই বেঁচে ছিল। সে কিছুই বলছিল না। এখন পর্যন্ত সে শুধু দাবি করছে এসব নাকি আত্মা অথবা জিনদের কাজ। যেখানে ডক্টর কারিনা এটাও বলছিল যে আমি একজন ডক্টর হিসেবে বলছি রেবার হয়তো মানসিক সমস্যা রয়েছে, তাই আদালতকে অনুগ্রহ করব যেন তার পরিস্থিতি বুঝে কোনো রায় দেওয়া হয়। বিরোধী পক্ষের উকিল সেখানে বলছিল সে তার পরিবারের নৃশংসভাবে প্রাণ নিয়েছে, যেটা আমরা ক্রাইম স্পটে গেলেই বুঝতে পারি। তবে সেখানে কোনো ধারালো অস্ত্র পাওয়া যায়নি, এটাও সন্দেহজনক। সেখানে আমরা দেখতে পাই রেবা ভয় পাচ্ছে, আর হঠাৎ করে সে দেখতে পাই পুরো আদালত খালি। সেখানে কেউ নেই, শুধু সে একা বসে রয়েছে এবং অন্ধকার ছেয়ে গিয়েছে। সে এটা দেখে প্রচন্ড ভয় পায়। অথচ আদালতের মানুষ ভর্তি ছিল। সবাই দেখছিল যে রেবা পাগলামি করছে, তাকে শান্ত করা যাচ্ছিল না। এরপরে আমরা দেখতে পাই আদালত রায় দিয়েছে। রেবাকে সন্দেহভাজন মনে করে তাকে রিহ্যাব সেন্টারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। তো এরপর আদালতের রায় নিয়ে সাথে সাথে রেবাকে নিয়ে আসা হয় রিহ্যাব সেন্টারে। সেখানে দাঁড়িয়ে ছিল রিহ্যাব সেন্টারের প্রধান নিক্সন। সে রেবাকে বলছিল এখানে নেই কোনো ইন্টারনেট কানেকশন, নেই কোনো মোবাইল ব্যবহারের সিস্টেম। সে আরো বলে এখানে যদি পরিবার দেখা করতে আসে তাহলে বিকেল 3টা থেকে 5টার ভেতরে আসতে হবে। তবুও আমরা অনুমতি ছাড়া প্রবেশ করাবো না। মানে যাই হোক না কেন, যত কঠিন নিয়ম সবকিছু এখানে আছে। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানকার স্টাফ তাকে নিয়ে রিহ্যাব সেন্টারের পোশাক দিয়ে বাথরুমে নিয়ে যায় গোসল করানোর জন্য। সে যখন গোসল করছিল তখন আমরা দেখতে পাই হঠাৎ করে লাইট চলে যায়। এতে রেবাও প্রচন্ড ভয় পেতে থাকে। এমন সময় সে দেখতে পায় সাদা ভয়ঙ্কর একটা ছোট আত্মা, যেটা কিনা তার দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনতে পেয়ে রিহ্যাব সেন্টারের স্টাফ সেখানে গিয়ে দেখতে পায় রেবা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তো এরপর রেবার সাথে দেখা করার জন্য তার বাবা রিহ্যাব সেন্টারে আসে। তার বাবার নাম মিস্টার রায়। রেবার সাথে দেখা করে সে তার মেয়েকে বারবার বলছিল তুমি কিভাবে এতটা বদলে গিয়েছ, আগে তো এমন ছিলে না, খুবই প্রাণবন্ত ছেলে, কিভাবে কি হলো? আমি এখনো বিশ্বাস করি তুমি এমন কিছুই করনি। রেবা তখন বলছিল আমি এটা তোমাকে আগেও বলেছি, আমাকে ভয়ঙ্কর কিছু শয়তান দেখা দেয় এবং তারা এইসব করিয়েছে আমাকে দিয়ে। সেখানে তার বাবা বলছিল এই আবার শুরু করলে তুমি, তোমার মাথাটা কি সত্যি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? এসব কিছুই হয়নি। তার বাবা তাকে বিশ্বাসই করছিল না। তো রাতে আমরা দেখতে পাচ্ছিলাম রিহ্যাব সেন্টারের প্রধান নিক্সনকে। সে সব পেশেন্টকে চেক করছিল। সে রেবার রুমে গিয়ে দেখে রেবা এখনো ঘুমোয়নি। সেখানে সে বলে এখানে থাকতে হলে নিয়ম কানুন ঠিক রাখতে হবে। রেবা ভয় পেয়ে যায়, কারণ তার হাতে ছিল একটা ইলেকট্রিক শক ডিভাইস। নিক্সন এটাও বলে যে তুমি একটা খুনি, সবাইকে মানসিক সমস্যার কথা বলে বোকা বানাতে পারলেও আমাকে কিন্তু বোকা বানানো সহজ না। এসব বলে তাকে ভয় দেখাচ্ছিল। তারপর সে চলে যায়। তো পরদিন সকালে আমরা দেখতে পাই রেবা বসে রয়েছে একা একাই। সে নিজে নিজেই বলছিল আমি কাউকেই মারিনি, সবাই আমাকে ভুল বুঝছে। সেখানে বসে তার মনকে সে এটা বলে সান্ত্বনা দিচ্ছিল যে অন্তত কারাগারে থাকার চেয়ে এখানে থাকা অনেক ভালো। এরপরে রিহ্যাব সেন্টার
সেন্টারে উপস্থিত হয় ডক্টর কারিনা, অর্থাৎ রেবার খালা। তার সাথে দেখা হয় ডক্টর নিক্সনের। রেবার খালা বলছিল, আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন একটু ভালোভাবে খেয়াল রাখবেন, কেননা হঠাৎ করে যে তার কি হয়ে গেল তা আমরা কেউই বুঝতে পারছি না। মেয়েটা খুবই ভালো ছিল। সে যখন রেবার সাথে দেখা করে তখন আমরা দেখতে পাই রেবা তার কোনো কথার উত্তর দিচ্ছিল না। একটা ভয়ানক ভয়ভীতি নিয়ে বসেছিল মেয়েটি। বিষয়টা এমন যে সে যেন কোনো একটা ভয়ঙ্কর পৃথিবীতে বসবাস করছে। এরপরে আমরা দেখতে পারি একটা মেয়েকে, যে কিনা গাড়ি করে রিহ্যাব সেন্টারের দিকে আসছিল। তার নাম হলো টিনা। সে ভেতরে ঢোকার পর রেবার সাথে দেখা করতে চায়। রিসেপশনের স্টাফ নিক্সনকে বিষয়টা জানায়। নিক্সন সামনে এসে তাকে বলে, আপনি রেবার কে হন? কিন্তু মেয়েটি বলছিল না। অনেক জোর করার পর সে বলে, আমি তার ফ্রেন্ড হই। নিক্সন জানতে চায় কেমন ফ্রেন্ড, কিন্তু এতে টিনা অনেক রেগে যায়। নিক্সন সেখানে বলছিল যে মোবাইল সহ ব্যাগ এখানেই রেখে যেতে, ভেতরে মোবাইল অ্যালাউড না। তাকে সবকিছু রেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। তখন আমরা দেখতে পাই রেবা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। দুজন দুজনকে গিয়ে জড়িয়ে ধরে। তখন সেখানে স্টাফ বলে ওঠে, এখানে আলিঙ্গন নিষেধ। তারা বসে তখন কথা বলতে শুরু করে। সেখানে সে তার বন্ধুকে বলছিল সে তার পরিবারকে মারেনি, আর সে পাগলও না। তাকে ভয়ানক সব আত্মা হান্ট করে। তার 21 বছর পূর্ণ হওয়ার পর থেকেই এমন হচ্ছে। তার ফ্রেন্ড টিনা তাকে বলে, আমি শুধু তোমাকেই বিশ্বাস করি, আর কাউকে না। আমি আদালতেও রায় মানি না। বিষয়টা কি ঘটেছে সম্পূর্ণ আমাকে খুলে বলো। রেবা তখন বলছিল, আমাকে খারাপ আত্মারা শেষ করতে চায়। একটা ছোট, একটা বৃদ্ধা, একটা শিকল পড়া আত্মা। তারা খুবই ভয়ানক। টিনা বিষয়টা বুঝতে পারে না। তখনই সেখানে নিক্সন চলে আসে আর বলি, দেখা করার সময় শেষ। তখন টিনা বলি, আপনারা কেন এমন করছেন? মাত্র 4 মিনিট হলো। আমি এখানে এত দূর থেকে এসেছি, কমপক্ষে তো আর 5 মিনিট আমাকে দেওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নিক্সন কোনো কথা শুনছিল না। স্টাফদেরকে দিয়ে টিনাকে জোর করে সেখান থেকে বের করে দেওয়া হয়। আর রেবা বেশি উত্তেজিত হওয়ায় ডক্টর নিক্সন তাকে অজ্ঞান করে ফেলে। দুপুরবেলা খাবার খাওয়ার জন্য রেবা যখন এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে একটা শব্দ শুনতে পায় আর দেখতে পায় সামনে থেকে কারো একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। সে এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভয়ঙ্কর আত্মাগুলো হয়তো আবারও তার কাছাকাছি চলে এসেছে। রেবা ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেটা একটা পাগল মহিলা ছিল। এটা দেখার পর সে যেন হাঁপ ছেড়ে বাঁচে। এরপর সে চলে যায় খাবার খেতে টেবিলে, কিন্তু সে সেখানে অদ্ভুত আওয়াজ পাচ্ছিল। খাবার সামনে ছিল, কিন্তু সে খেতে পারছিল না। হঠাৎ করে সব অন্ধকার হয়ে যায়। যারা পাশে বসেছিল তারা সবাই গায়েব হয়ে যায়। ঠিক তখনই সামনে থেকে সে দেখতে পায় সে ভয়ঙ্কর আত্মাটা তার দিকে এগিয়ে আসছে, হাতে একটা ধারালো ছুরি এবং আত্মাটা শিকল পরা। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে আসলে একটা ঘরের ভেতরে ছিল। সেখানে আসলে সবাই ছিল, কিন্তু সেই শুধু দেখতে পাচ্ছিল সে আত্মাগুলোকে। সে দৌড় দিয়ে একটা স্টাফের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এরপর পেছনে চেয়ে সে দেখতে পায় একটা ভয়ঙ্কর আত্মা তার দিকে এগিয়ে আসছে। সে উঠে আবারও পালাতে থাকে, কিন্তু হঠাৎ সে ফিল করে তার হাতটা কেউ যেন ধরে ফেলেছে। কিন্তু সেটা দেখতে পাচ্ছিল না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরেছে। পেছনে ভয়ঙ্কর আত্মাটা এগিয়ে আসছিল। আসলে রিহ্যাব সেন্টার স্টাফ গুলো তাকে ধরে রেখেছিল। সেখানে নিক্সন এসে দেখতে পায় এই অবস্থা। রেবাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। সে ভয়ে ভয়ে কোনো একটা ঘরে গিয়ে লুকোতে চাইছিল, কিন্তু কোনো দরজাই খুলতে পারছিল না। সিঁড়ি দিয়ে নিচে নামতে সে দেখতে পায় সেখানেও চলে এসেছে একটা ভয়ঙ্কর আত্মা। এসে আত্মাটা তাকে ছুরি দিয়ে স্টেপ করতে শুরু করে। সবাই দেখতে পাচ্ছিল রেবা লাল হয়ে যাচ্ছিল। কিভাবে কি হচ্ছে তা কেউই বুঝতে পারে না। রেবাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করা হয়। কোনো রকমে তার জীবন বাঁচানো হয়। এরপর রেবার সাথে আমরা তার খালা কারিনাকে দেখতে পাই। তার খালার কথা শুনে আমাদের বেশ অদ্ভুত লাগে, কেননা সে বলছিল সেদিন রাতে তুমি কিভাবে ফিরে এসেছিলে। তো যাই হোক, রেবা যখন সুস্থ হয়ে আবারও রিহ্যাব সেন্টারে ফেরত আসে তখন রাতে আবারও সে ভয়ঙ্কর কিছু দেখতে পায়, যার কারণে সে খুবই ভয় পাচ্ছিল। সেখানে সিসিটিভি ফুটেজে স্টাফরা দেখতে পাচ্ছিল দেয়ালের সাথে ঝুলে রয়েছে রেবা। বিষয়টা বেশ ভৌতিক, কিন্তু অন্য কাউকে সেখানে দেখা যাচ্ছিল না। অথচ আমরা দেখতে পাচ্ছিলাম তার গলা চেপে ধরেছিল একটা ভয়ঙ্কর আত্মা। স্টাফ সরাসরি কল করে নিক্সনকে। নিক্সন রেবার কাছে গিয়ে রেবাকে বেডের সাথে বেঁধে রাখে। তো পরদিন সকালে রেবার বাবা নিক্সনের কাছে আসে আর তাকে বলে এটা কোন ধরনের কাজ, তার মেয়েকে কেন এইভাবে বেঁধে রাখা হয়েছে। নিক্সন সেখানে বলছে
বলছিল কেউ যদি নিজে নিজে মারা যেতে চায় তাহলে তাকে বেঁধে রাখার পারমিশন আমার কাছে আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রেবাকে একটা বেডের সাথে বেঁধে রাখা হয়েছে। সে অনেক ছটফট করছিল নিজেকে ছাড়ানোর জন্য। এমন সময় সেই রুমে একটা ভয়ঙ্কর আত্মা চলে আসে, যেটা রেবার কাছাকাছি আসতে থাকে আর তাকে খুব বাজেভাবে আঁচড় দিয়ে দেয়। তো এরপর আমরা রেবার বান্ধবী দেবীকে দেখতে পাই। সে তার সাথে একটা লোককে নিয়ে রিহাব সেন্টারে এসেছে এবং সে রেবার সাথে দেখা করতে চাইছিল। এরপর তারা সেখান থেকে অনুমতি নিয়ে রেবার সঙ্গে দেখা করে। দেবী তাকে বলে, আমি আমার সাথে কাকে নিয়ে এসেছি দেখো, উনি একজন সাইকি এবং একজন ভালো কবিরাজ। আশা করি সে তোমার বিষয়টা বুঝতে পারবে। তখন রেবা সেই লোককে বলে যে অনেকদিন যাবত তাকে কিছু আত্মা বেশ ভয় দেখাচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে, এমন নিঃশেষ করে দিয়েছে। কবিরাজ তাকে বলছিল তোমার কোনোভাবে তৃতীয় চোখ খুলে গিয়েছে, যেটা দিয়ে আমরা আত্মা অথবা ভিন্ন ডাইমেনশনের জিনিসপত্রগুলোকে দেখতে পারি। দেবী তখন বলছিল এটা তার সম্প্রতি হয়েছে, আগে থেকে তো সে এসব দেখতো না। কবিরাজ তখন তাকে বলে তাহলে অবশ্যই কেউ খুলে দিয়েছে। এমন সময় আমরা দেখতে পাই কবিরাজ একটা বক্স বের করে এবং সেটা খুলে কিছু বীজ সেখানে ছিটিয়ে দেয়। তখনই আমরা দেখতে পারি এক পলকে সেই বীজগুলো একটা আকৃতি ধারণ করে আর পরিবেশটা একদমই পাল্টে যায়। চারপাশে সবাই গায়েব হয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো কবিরাজ রেবার সামনেই বসেছিল। রেবা স্বস্তি পেয়ে কবিরাজকে বলতে থাকে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার সাথে ঠিক এমনটাই হয় বারবার। তারপর সেসব ভয়ঙ্কর আত্মাদেরকে আমি দেখতে পাই। কবিরাজ তখন তাকে বলতে থাকে তোমার পিছনে থাকা সেই বৃদ্ধ আত্মাকে তুমি দেখতে পাচ্ছ? রেবা উত্তর দেয় হ্যাঁ, সে আমাকে প্রচন্ড ভয় দেখায় এবং তাড়া করে। কবিরাজ তখন বলে তার নাম হচ্ছে অ্যামাক্সকোস। সেই ছোট ভয়ঙ্কর আত্মাকে দেখতে পাচ্ছ? রেবা বলে হ্যাঁ, সে আমাকে ভয়ঙ্কর ভাবে আঁচড় দেয়, খুব কষ্ট দেয় আমায়। কবিরাজ বলে তার নাম হচ্ছে জরিক জারিয়ান, আমি তাদের সাথে আগেই পরিচিত। কবিরাজ তাকে আরো বলছিল তোমার পিছনে কেউ তাদেরকে লাগিয়ে দিয়েছে। রেবা বলে আরো একজন রয়েছে যে কিনা শিকল পরা আর তার হাতে একটা ছুরি থাকে, সে আমাকে আঘাত করতে চায় এবং আত্মাটা খুবই ভয়ঙ্কর। তখনই আমরা দেখতে পাই সে ভয়ঙ্কর শয়তানটা যেটা আসছিল ধীরে ধীরে। কবিরাজও সেটাকে দেখে ভয় পেয়ে যায়, মুখে উচ্চারণ করে তার নাম জেমেটারসন। কবিরাজ নিজেই শক্তি দিয়ে আত্মাটাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সেই ভয়ঙ্কর আত্মাটার শক্তি এতটাই ছিল যে সে এক ধাক্কাতেই কবিরাজকে কাঁচ ভেঙে বাইরে ফেলে দেয়। আমরা দেখতে পাচ্ছি তা বাস্তবেও ঘটে যায়। কবিরাজের দিকে চেয়ে আমরা বুঝতে পারছিলাম সে প্রচন্ড ভয় পেয়েছে। কবিরাজ বলে জেমেটারসন খুবই ভয়ঙ্কর, সে তোমার পেছনে কেনই বা লাগতে যাবে, নিশ্চয়ই কোনো বড় রহস্য রয়েছে। রেবা তখন বলে আপনি কি বলতে চাচ্ছেন? কবিরাজ বলে অবশ্যই কেউ তোমাকে শেষ করার জন্য তাকে তোমার পেছনে লাগিয়েছে, আদেশ করেছে, যে কারণে তোমার পেছনে এত সব ভয়ঙ্কর আত্মারা লেগে আছে। রেবা তখন বলে আমাকে সাহায্য করো, কিন্তু কবিরাজ বলে এটা আমার পক্ষে সম্ভব না। যদি আমি এটা করতে চাই তাহলে আমি আরো বড় ক্ষতির মধ্যে পড়ে যাব, আমি নিরুপায়, আমাকে মাফ করো। এটা বলে কবিরাজ সেখান থেকে চলে যায়। দেবী রেবাকে বলতে শুরু করে আচ্ছা তোমাকে কে মারবে, কোনো শত্রু রয়েছে এমন? দিমাস। রেবা বলে না, সে না। দেবী বলে তাহলে কে? এলমা। রেবা আবার বলে না। তখন দেবী ভেবে বলে তাহলে শিওর ফ্রিলি এটা করবে, কারণ সে তোমার বয়ফ্রেন্ডকে অনেক চায় আর তোমাকে অনেক ঘৃণা করে। কিন্তু রেবা বলছিল না, এটা সম্ভব না, কোনো সামান্য কারণের জন্য এসব হয়নি। তখন দেবী আরেকটা কথা বলে, সে বলে তাহলে কি তোমার বাবা এমন করেছে? অদ্ভুত ভাবে চেয়ে থাকে রেবা। দেবী তাকে বলে আমার কথায় কষ্ট পেও না, আমি এই কারণেই বললাম যে তোমার পরিবারের সবাই মারা গিয়েছে কিন্তু তোমার বাবার কিছুই হয়নি, তাই এটা বলা। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই রেবাকে লুকিয়ে একটা মোবাইল ফোন দিয়ে দেয় দেবী তার সাথে যোগাযোগ করার জন্য। এরপরে আমরা দেখতে পাই সেখান থেকে ফিরে এসে দেবী রেবার বাবাকে ফলো করতে শুরু করে, কেননা তার মনের মধ্যে রেবার বাবাকে নিয়ে সন্দেহ হচ্ছিল। সে দেখতে পাচ্ছিল রেবার বাবা গাড়ি করে কোথাও একটা যাচ্ছে, সেও তার পিছু করে, কিন্তু তেমন কিছুই দেখতে পায় না। তো কাজ শেষ করে রাতের বেলা রেবার বাবা সোজা বাড়িতে চলে আসে। দেবী ভাবে হয়তো সে ভুলভাল কিছু ভাবছে, কিন্তু তখনই সে দেখতে পায় আরেকটা গাড়ি রেবার বাবার বাড়িতে আসে এবং গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে রেবার খালা কারিনা, যে কিনা রেবার বাবাকে জড়িয়ে ধরে। রেবার খালা কারিনা যখন সেখান থেকে ফিরে আসে তখন দেবীও তার পিছু নেয় তার বাসাটা দেখার জন্য, কিন্তু অল্পের জন্য দেবীকে দেখতে পায় না ডক্টর কারিনা। এরপর আমরা দেখতে পাই সে লুকিয়ে লুকিয়ে চলে যায় নিক্সনের বাড়িতে, যেটা ছিল রিহাব সেন্টারের পাশে, কিন্তু এখানে সে কি খুঁজতে এসেছে। এরপর দেবী লুকিয়ে লুকিয়ে নিক্সনের অফিস ব্যাগটা খুঁজে এবং সেটা পেয়ে সে খুলে ফেলে। নিক্সন তখনই জেগে ওঠে। কোন রকমের ফ্লোরে শুয়ে পড়ে দেবী। নিক্সন তাকে দেখতে পায় না, সে আবারও ঘুমিয়ে পড়ে। তো ব্যাগ থেকে রিহাব সেন্টারের কিকার্ড বের করে নেয় দেবী, যেটা দিয়ে দরজা খোলা যায়। আমরা দেখতে পাচ্ছিলাম সে লুকিয়ে লুকিয়ে
চলে যায় রিহ্যাব সেন্টারে তার বেস্ট ফ্রেন্ড রেবার রুমে। রেবা তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, মানে এতক্ষণে আমাদের বোঝা শেষ, তারা এখন এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পালিয়ে যেতে যেতে সামনে দেখতে পাই নিক্সনকে, অর্থাৎ অলরেডি নিক্সন বুঝে গিয়েছে যে তারা পালিয়ে যাচ্ছে। এরপর নিক্সন আরো লোকজন নিয়ে রেবাকে খুঁজতে শুরু করে। রেবারা উপায় না পেয়ে রিহ্যাব সেন্টারের সুইমিং পুলের নিচে পানির নিচে ডুব দিয়ে থাকে। অবস্থা বেশ খারাপ, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পানির নিচে সেই ভয়ঙ্কর আত্মাটাকে তাদের দিকে এগিয়ে আসতে। নিক্সন উপর থেকে খুঁজে চলে গেলে কোন রকমের সুইমিং পুল থেকে উঠে দৌড়াতে শুরু করে রেবা। ঠিক তখনই তাদের সামনে চলে আসে নিক্সন আর রেবাকে ধরে ফেলে। দেবী কি করবে সেই মুহূর্তে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন সেখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে সে আঘাত করে দেয় নিক্সনকে আর তাকে অজ্ঞান করে ফেলে। সেখান থেকে তারা বের হয়ে চলে আসে একটা খোলা জায়গায়। গাড়ির উপরে দুইজনে শুয়েছিল, আকাশ দেখছিল। রেবা বলে, আমার বাকি বন্ধু বান্ধবীরা কেমন আছে, আমাকে দেখতে আসলো না কেন? দেবী বলে, তারা তোমাকে অনেক মিস করেছে আর তারা তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তাদের না করেছি তাদের আসতে, কারণ আসলেও তো কোনো লাভ হতো না, তাদেরকে দেখাই করতে দিত না। তো যাই হোক, দেবী রেবাকে আরো বলি, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমি তোমার বাবার উপর সন্দেহ করেছিলাম যে কাজটা হয়তো তোমার বাবাই ঘটিয়েছে, তাই আমি তাকে ফলো করতে শুরু করি। তেমন কিছুই পাইনি সারাদিন, কিন্তু রাতে বাড়িতে ফেরার পর জানো তোমাদের বাড়িতে কে এসেছিল? তোমার খালা কারিনা। তাদের মধ্যে কিছু অন্তরঙ্গ মুহূর্ত চলছিল যেটা একদমই স্বাভাবিক না। রেবা বলে, কেমন সম্পর্ক? দেবী বলে, হাজব্যান্ড ওয়াইফের মতো, এটা গভীর। কিন্তু এই বিষয়টা নিয়ে রেবা তেমন একটা মাথা ঘামায় না। তো এরপর তারা গাড়িতে করে চলে আসে একটা ফাঁকা অ্যাপার্টমেন্টে। সেখানে কেউই থাকে না। তারা ঠিক করে আজ রাতে এটার ভেতরেই থাকবে, কিন্তু তারা ঢুকবে কিভাবে? এরপর তারা টেপ কাচের মধ্যে লাগিয়ে কাঁচ ভাঙছিল যেন বেশি শব্দ না হয়। তো তারা কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে, সেখানে অনেক আনন্দ করে। তারা নিজেদের মতো করে থাকতে শুরু করে। রেবা সেখানে এতটাই খুশি ছিল যে সে দেবীকে বলছিল, তুমি আমার আসলেই খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড, এমন ভালো বান্ধবী পাওয়া যায় না, আমাকে বিপদ থেকে রক্ষা করলে। যেখানে আমি থাকতাম সেখানে অনেক কষ্টে ছিলাম। অন্যদিকে ডক্টর কারিনাকে দেখা যায়, সে এসেছে নিক্সনের কাছে তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সেখানে সে নিক্সনকে পায় না। রিসেপশনের স্টাফকে জিজ্ঞাসা করি তারা কিভাবে পালিয়েছে বা কে তাকে সাহায্য করেছে। তখন স্টাফ বলে, রেবাকে কয়দিন পর পর দেখতে আসতো একটা মেয়ে, সিসিটিভি ফুটেজ রয়েছে, দেখতে পারেন। সেখান থেকে দেবীর ছবি খুঁজে পায় রেবার খালা, আর সেটা মোবাইলে ছবি তুলে নেয়। অন্যদিকে ওই অ্যাপার্টমেন্টে সকালে আমরা দেখতে পাই রেবা ঘুম থেকে উঠে দেখতে পাই তার সাথে দেবী নেই। সে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এতে রেবা বেশ ভয় পেয়ে যায়। এরপর সে রুম থেকে বাইরে এসে দেখতে পাই একটা কাগজে দেবী লিখে গিয়েছে যে সে একটু মার্কেটে যাচ্ছে খাবার নিয়ে আসার জন্য। এতে রেবার চিন্তা দূর হয়। এরপর আমরা দেখতে পাই ডক্টর কারিনা চলে গিয়েছে হোটেলে, যেখানে দেবীর বান্ধবীরা আড্ডা দিচ্ছিল। সেখানে গিয়ে সে তাদেরকে দেবীর ছবি দেখায় আর বলে, আমি জানি তোমরা তারই বান্ধবী, তাই আমার কাছে লুকিয়ে লাভ নেই, তার ফোন নাম্বারটা দাও। সেখান থেকে সে তার ফোন নাম্বারটা কালেক্ট করে। এদিকে সেই অ্যাপার্টমেন্টে আয়নার সামনে যখন রেবা নিজেকে দেখছিল, ঠিক তখনই লাইটগুলো ফ্লিক করতে শুরু করে। একদমই লাইট চলে যায়, পুরো অ্যাপার্টমেন্ট অন্ধকার হয়ে যায়। সে ধীরে ধীরে কোনো রকমে বাইরে বের হয়ে আসে। সে নিচে যেয়ে দেখতে পায় সে ভয়ঙ্কর শয়তানটাকে, যেটা অলরেডি এখানেও চলে এসেছে। সে একটু সামনে এগিয়ে গিয়েও তার সামনে আরো একটা ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। দুই দিক থেকে দুইটা আত্মা এগিয়ে আসছিল তার দিকে। কোনো রকমে তার পিছনে থাকা দরজাটা খুলে যায় আর সে সেখানে প্রবেশ করে। তখন সে দেখতে পায় লাইট চলে এসেছে। সাহস নিয়ে সে বাইরের দিকে উকি দেয়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপর রেবা নিচে নেমে আসে, কিন্তু আবারও হঠাৎ করে কিছু একটা রহস্য সে বুঝতে পারে। তার মনে হয় পেছনে হয়তো কেউ রয়েছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। পেছনে ফিরতেই দেখে সেখানে দেবী এসেছে। সে তার জন্য খাবার নিয়ে এসেছে। এমন সময় দেবীর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। কল ধরার পরই ডক্টর কারিনা তাকে বলতে থাকে যে তোমার এই দুঃসাহস কোথা থেকে এসেছে যে তুমি রেবাকে এখান থেকে নিয়ে গিয়েছো? তুমি জানো আমি তোমার কি করতে পারি? আমরা দেখতে পাই এসব কথার কিছুই পরোয়া করে না দেবী। সে বলে, তোমার যা করার করে নাও। রেবা সেখানে যাবে না। কারিনা বলে, দেখো তোমার মুখের কথাতে কোনো লাভ হবে না, তাকে রিহ্যাব সেন্টারে পৌঁছাতেই হবে। এটা দেশের আইনীয় ব্যবস্থায় হয়েছে। এখন যদি আমরা তোমার বিরুদ্ধে রিপোর্ট করি তাতে তোমার জেলও হতে পারে। দেবী বলে, এসব কিছুতেই তার যায় আসে না। এরপর রেবা দেবীকে বলে, আমাকে ফিরতেই হবে।
এভাবে পালিয়ে থাকলে হবে না, আমার শেষমেশ সেখানে যেতেই হবে। কেউ আমাকে বিশ্বাস করবে না। সেখানে দেবী বলছিল, এসব বলে কাজ হবে না, তোমার পিছনে এসব আত্মা কে লাগিয়েছে, তোমার পরিবারকে কে ধ্বংস করেছে, এসব বের করতে হবে। তুমি রিহ্যাব সেন্টারে থাকলে সেটা বের করা সম্ভব হবে না। সেখানে দুই বান্ধবীর মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। রেবা বলে, আমি চাই না আমার সব থেকে পছন্দের বান্ধবী আমার জন্য জেল খাটুক বা বিপদে পড়ুক। তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে। তো এরপর দেবী সত্যি সত্যি রেবাকে নিয়ে তার খালার কাছে তুলে দেয়। সেখানে রেবার খালা তাকে হুমকি দেয় যে দ্বিতীয়বার যেন সে এরকম চেষ্টা না করে। এতে দেবীর সন্দেহ আরো জোরালো হয়। তো এরপর রেবাকে আবারও রিহ্যাব সেন্টারে নেওয়া হয়। সেখানে দেখা যায় নিক্সন প্রচন্ড রেগে রয়েছে। সে এবার রেবাকে সরাসরি আইসোলেশন রুমে পাঠিয়ে দেয়, যেটা এমন একটা রুম যেখানে ঢোকার জন্য তো একটা দরজা ঠিকই আছে কিন্তু কোনো জানালা নেই। রেবা একদম অসহায় এক কর্নারে গিয়ে বসে পড়ে। অন্যদিকে আমরা দেবীকে দেখতে পাই যে এবার ডক্টর কারিনার বাড়িতে ঢুকে পড়ে আর কিছু একটা খুঁজতে শুরু করে। সে উপরের তলাতে উঠতে লক্ষ্য করতে পারে যে অলরেডি বাড়িতে চলে এসেছে রেবার খালা। সে কোথায় লুকাবে কোনো কিছুই বুঝতে পারে না। তো সে একটা দরজার কাছে গিয়ে লুকাতেই আমরা দেখতে পারি দরজাটা খুলে সে নিচে পড়ে যায়। সেটা ছিল বাড়ির নিচে বেসমেন্ট এরিয়াতে। সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। দরজাটাও একা একাই বন্ধ হয়ে যায়। তার জ্ঞান ফেলে সে তাকে নতুন এক জায়গায় আবিষ্কার করে। সামনে অনেকটা জায়গা, পথ অনেকটা সরু লম্বা। তো সামনে একটা গোপন কক্ষও সে দেখতে পায়। এতে সে অবাক হয়ে যায়। সে দেখতে পারে রেবার পরিবারের সব ছবি এবং কালো জাদুর বিভিন্ন জিনিসপত্র সেখানে রয়েছে, যা দেখে বোঝাই যাচ্ছিল এখানে মরণ কালো জাদু করেছিল রেবার পরিবারের জন্য তার নিজের খালা। এদিকে আমরা দেখতে পারি কারিনার কাছে কল আসে রেবার বাবার। এই কলটা পেয়ে কারিনা অনেক খুশি হয়ে যায়, কিন্তু মিস্টার রায় তাকে বলে, তুমি আমাকে আর কখনো ফোন দেবে না আর আমার বাড়িতে যখন তখন আর আসবে না। কারিনা জিজ্ঞাসা করে কেন? উত্তরে রায় বলে, তোমাকে আমার বিরক্ত লাগে, ভালো লাগে না। তখন আমরা দেখতে পারি এখানে সত্য রহস্যটা বের হয়ে আসে। পাগলামি করতে থাকে কারিনা। সে বলতে থাকে, আমাকে ভালো লাগে না মানে? তোমাকে পাওয়ার জন্য আমি তোমার পুরো পরিবারকে শেষ করে দিলাম, এখনো বলছো আমাকে তোমার ভালো লাগে না? মিস্টার রায় এটা শুনে চমকে ওঠে আর বলে, তাহলে তুমি আমার পরিবারকে নৃশংসভাবে মেরে ফেলেছ, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তখন সে বলতে থাকে, তুমি কেন এখনো আমার হতে পারলে না? রেবার কারণে, তাই তো? তাকে বাঁচিয়ে রাখা আমার ভুল হয়েছে, ঠিক আছে, তাকেও মরতে হবে এখন। এরপর কারিনা চলে যায় তার সেই গোপন রুমে। তার শব্দ শুনতে পেয়ে ভেতরে থাকা দেবী লুকিয়ে পড়ে আড়ালে আর সে দেখতে শুরু করে কারিনা এখানে এসে কি রিচুয়াল করছে। সে একটা কাগজের মধ্যে নাম লিখেছিল রেবার এবং সেটা পড়িয়ে হাতে ধোয়া লাগিয়ে ডাকছিল শয়তানকে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে সে তিনটা ভয়ঙ্কর আত্মা এসে হাজির হয়। আর অন্যদিকে রেবা যে রুমে বন্দি ছিল সেই রুমটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। কারিনা তখন কোথাও একটা বের হয়ে চলে যায়। দেবী সবকিছু বুঝতে পারে। সে সাথে সাথে কল করে রেবাকে। যে মোবাইলটা সে লুকিয়ে দিয়েছিল রেবাকে, সেই মোবাইলটাতে দেবী তাকে সবকিছু খুলে বলে এবং সেই ঘর থেকে যত দ্রুত সম্ভব বের হতে বলে। কিন্তু রেবা বলে সেইখান থেকে কিভাবে বের হবে, কোনো রাস্তা তো নেই। তখনই আমরা দেখতে পাই সে রুমের ভেতর ভয়ঙ্কর আত্মাগুলো এসে হাজির হয় আর রেবাকে অ্যাটাক করতে শুরু করে। এদিকে দেবী রেবার বাবাকে কল করে সবকিছু খুলে বলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই রিহ্যাব সেন্টারে চলে এসেছে রেবার খালা। রিসিপশনের লোকটা তাকে বলে সাইন করে ভেতরে যেতে, কিন্তু সে তার কোনো পরোয়া করে না। তাকে নিক্সন থামায়, ভেতরে যেতে দেয় না, কিন্তু সে নিক্সনের ঘাড়েও একটা কলম ঢুকিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই সে আইসোলেশন রুমে প্রবেশ করে। রেবাকে বলতে থাকে, এবার তোমাকে শেষ করে দিব। সে তখনই ডাকতে শুরু করে জেমারসন শয়তানকে, মানে সেই ভয়ঙ্কর শয়তানটাকে। তখনই সেটা সেখানে চলে আসে। কারিনা রেবাকে মারার জন্য আদেশ দেয় আর সেটা এগিয়ে গিয়ে রেবার কাঁধে স্টেপ করে দেয়। তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই রিহ্যাব সেন্টারে এসে পৌঁছেছে তার বাবা আর তার বান্ধবী, কিন্তু তখনই সে রুমে আজব একটা ঘটনা ঘটে আর খেলা পাল্টে যায়। রেবা সেখানে বলতে শুরু করে, সেই শয়তানটাকে, কারিনা তোমাকে যা দিয়েছে আমি তার থেকে বেশি দিব তোমাকে, যদি তুমি তাকে শেষ করে দাও। তখনই আমরা দেখতে পাচ্ছিলাম জেমারসন সোজা চলে যায় তার খালার কাছে। তার খালা বলতে থাকে, আমি তোমার প্রভু, তুমি আমার কথা শুনবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেটা তখন তাকে নৃশংসভাবে সেখানেই শেষ করে দেয়। দেবী আর মিস্টার রায় যতক্ষণে ভেতরে গিয়ে প্রবেশ করে ততক্ষণে কারিনা মারা যায়। তারা ভাবতেই পারছিল না কিভাবে এই অসাধ্য সাধন করলো রেবা। ঘটনা শেষে শুধু আমাদের একটা সিনই দেখানো হয়, যেখানে রেবা রাস্তা দিয়ে হাঁটছিল। সে বলছিল কখনো আত্মা অথবা জিনকে বিশ্বাস করবেন না। ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিবে, এমন সময় সে ভয়ঙ্কর শয়তানটা তাকে বাঁচিয়ে দেয়, মানে জেমারসন। সেখানে শুধু এটা বলছিল সে যত বেশি স্যাক্রিফাইস করবে আত্মা অথবা জিনেরা শুধু তার কথাই মানবে। এটা বলে সে একটা হাসি দেয়। হয়তো রেবা এখন এমন কিছু সে আত্মাদেরকে দিয়েছে
যে তারা এখন রেবাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। আর এইভাবেই এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখানো হয়েছে পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার জন্য কিভাবে নিজের বোনের পরিবার ধ্বংস করেছে কারিনা। সাথে এটাও বোঝানো হয়েছে শয়তান তাকেই বেশি পছন্দ করে, তাকেই সাহায্য করে যে শয়তানের জন্য বেশি স্যাক্রিফাইস করে। তো যাই হোক, আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।